আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু গুণোত্তর অনুক্রম নিয়ে আলোচনা করব। গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকোয়েন্সটা কি জিনিস? গুণোত্তর শব্দটি দ্বারা অনেকে হয়তো বুঝে গেছো যে গুণোত্তর বলতে বোঝায় গুণ আকারে বাড়তে থাকবে, ঠিক আছে? গুণ আকারে বাড়তে থাকবে অথবা গুণ আকারে কমতে থাকবে। তো আমরা একটু কয়েকটা ঘটনা এখানে দেওয়া আছে, দেখো। লিলি তার মায়ের জন্য একটি উপহার কিনতে চায়। উপহারটি কিনতে তার কমপক্ষে 300 টাকা লাগবে। লিলি পরিকল্পনা করে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করবে। উপহার কিনতে কিন্তু 300 টাকা লাগবে, ঠিক আছে? সে বলছে কি, প্রথম সপ্তাহ থেকে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করবে। প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে তার দ্বিগুণ। পরিকল্পনা অনুযায়ী লিলি 5 টাকা দিয়ে শুরু করছে। তাহলে শেষ কত সপ্তাহ শেষে লিলি লিলি উপহারটি কিনতে পারবে, এরকম একটা দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম সপ্তাহে সে 5 টাকা জমাবে, দ্বিতীয় সপ্তাহে 5 দ্বিগুণে 10 টাকা জমাবে। তাহলে তৃতীয় সপ্তাহে কি করবে সে? 10 দ্বিগুণে 20 টাকা জমাবে। চতুর্থ সপ্তাহে কি করবে? 20 দ্বিগুণে 40 টাকা জমাবে। তারপরের সপ্তাহে 40 দ্বিগুণে 80 টাকা জমাবে, এবং তারপরের সপ্তাহে সে জমাবে 80 দ্বিগুণে 160 টাকা। তো মোট 6 নম্বর সপ্তাহে গিয়ে আমরা টোটাল যদি যোগ করি তাহলে মোট সঞ্চয় পাবো 315 টাকা। তাহলে দেখো, 6 সপ্তাহে গিয়ে যদি 315 টাকা সঞ্চয় হয় তাহলে কিন্তু সে 6 সপ্তাহ পরে তার মায়ের জন্য একটা উপহার কিনতে পারবে, ঠিক আছে? তো এটা কত একটা সিম্পল জিনিস না? এবার আসো, এখানে ব্যাপারটা কি হয়েছে একটু পর্যালোচনা করে দেখি, লক্ষ্য করো। এই সপ্তাহের সাপেক্ষে সঞ্চয়ের অনুক্রমের যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করলে, যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? 2 পাবো। 10কে 5 দিয়ে ভাগ করছে 2, 20কে 10 দিয়ে ভাগ করছে 2, মানে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। আর যেটার ভাগফলটা হচ্ছে 2, ঠিক আছে? তার মানে এইখানে বোঝা যাচ্ছে ভাগ করে যেহেতু একই ফলাফল পাওয়া গেছে, তার মানে এটা একটা গুণোত্তর অনুক্রম। এবার আসো ভাইরাসের বেলায়। ধরো ভাইরাসের ব্যাপারটা কি রকম, তোমরা করোনা ভাইরাসের সময় কিছু ম্যাথ দেখেছো বা কিছু জিনিস শুনেছো, যে প্রথমে একজন আক্রান্ত হয়, তারপরে তার কাছ থেকে 3 জন আক্রান্ত হয়, ওই 3 জনের কাছ থেকে 3 জন 3 জন 3 জন করে 9 জন আক্রান্ত হয়, এরকম ভাবে চলতে থাকে। ঠিক এইখানে ব্যাপারটা এরকম, একটা ভাইরাস ধরো প্রথমে একজনকে আক্রান্ত করছে, একটা ভাইরাস প্রথমে একজনকে আক্রমণ করছে, ওই জায়গা থেকে 2 জনের কাছে ছড়াইছে। এখন প্রত্যেকবার 2 জন 2 জন করে ছড়াবে, এই বেচারার কাছ থেকে এই 2 জন সরছে, ঠিক আছে? আবার এই বেচারার কাছ থেকে এই 2 জন সরছে, এই এই এর কাছ থেকে 2 জন, সবার কাছ থেকে 2 জন 2 জন করে, এরকম করে কিন্তু দেখো ডাবল ডাবল হচ্ছে। প্রথমে ছিল একজন, তারপরে 2 জন হয়েছে, 2 জনের থেকে 4 জন হয়েছে, 4 জনের থেকে 8 জন হয়েছে, এইভাবে কিন্তু আগাইছে। কেমন? ওকে, তাহলে উভয় ঘটনা বিশ্লেষণ করে আমরা কি দেখতে পেলাম? এটা একটা গুণোত্তর অনুক্রম, মানে পরপর বাড়তে থাকবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। প্রথমে 1, তারপরে হাফ, তারপরে 1/4, তারপরে হচ্ছে 1/8, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এইখানে এটা একটা গুণোত্তর অনুক্রম কিভাবে বুঝবো? এখানে প্রত্যেক ক্ষেত্রে হাফ করে গুণ করতে থাকো, দেখবা যে বাড়তে থাকবে, ঠিক আছে? হাফ করে গুণ করো, পরের মানগুলা পাবা। ওয়ানের সাথে হাফ গুণ করলে কত হয়? ওয়ানের সাথে হাফ গুণ করলে কত হয়? আমাদের হাফ হবে, ঠিক আছে? এবার তুমি একটু চিন্তা করো, যে এটা তো প্রথমটার সাথে হাফ গুণ করছি, পাইছি। এবার আমরা করব হচ্ছে দ্বিতীয়টার সাথে হাফ গুণ। দ্বিতীয়টার সাথে যদি হাফ গুণ করো তাহলে কত হবে? দ্বিতীয়টার সাথে হাফ গুণ করলে 1/4 হবে, যেটা কিনা তৃতীয়টা। এখন তৃতীয়টা 1/4 এর সাথে হাফ গুণ করো, কত হবে? চতুর্থটা। তো এইভাবে বাড়তে থাকবে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। ওকে, এখন আমরা একটু একক কাজ বলছে, কি একক কাজ বলছে এটা একটু আমরা দেখবো। দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লেখো, যেখানে একটি একটি সাধারণ অনুপাত দেওয়া আছে, অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতো করো। দুইটি অনুক্রম লিখতে বলছে। তাহলে একটার সাধারণ অনুপাত দেওয়া আছে 1/3, তাহলে আমি ধরো প্রথম অনুক্রম লিখলাম 1/3, এরপরে গুণ করো। 1/3 যদি 1/3 দিয়ে গুণ করো তাহলে 1/9 পাবা।
এরপরেরটা হবে 1/3 9 27 মানে আমি প্রত্যেকটার সাথে প্রথমে ওয়ান নিছি, তারপরে ওয়ানের সাথে 1/3 গুণ করলে 1/3 হবে, 1/3 এর সাথে 1/3 গুণ করলে 1/9 হবে, 1/9 এর সাথে 1/3 গুণ করলে 1/27 হবে, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। এরপর বলছে অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের মন মতো নাও। আমি এবার সাধারণ অনুপাত 3 নিলাম, এমন একটা সিরিজ গঠন করব যার সাধারণ অনুপাত 3। এখন দেখো, আমি প্রথম অনুক্রমের পদটা হচ্ছে 2 নিলাম, তারপরটা তাহলে কত হবে? আমি যেহেতু সাধারণ অনুপাত 3 নিছি, 3 দ্বিগুণে 6 হবে। এরপরের অনুক্রমটা কত নিলাম? 6 নিলে এরপরে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 6 18, 18কে আবার 3 দিয়ে গুণ করেন কত হয়? 3 দিয়ে গুণ করলে কত হয়? 54 হয়, 3 18 54 হয়। তো এরকম প্রত্যেকবার 3 3 করে গুণ করে আগাইতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের একক কাজের উত্তর। ওকে, গেল। গুণোত্তর অনুক্রমের প্রথম পদটিকে এ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা মুখস্থ রাখতে হবে। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে রেশিও, ঠিক আছে। অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও। তো এই রেশিও থেকে মূলত আর শব্দটা চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি প্রথম পদ আর হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে গুণোত্তর ধারাটা এরকম হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। গুণোত্তর অনুক্রমটা হবে এ কমা এ আর, তারপরে এ আর স্কোয়ার, তারপরে এ আর কিউব, ঠিক আছে। এইটাকে একটু বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে দেখো, প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে দ্বিতীয় পদের মানে আমাদের যে সাধারণ অনুপাত আর, এটা কিভাবে আসছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, আমরা বলছি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো, চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করো। এইভাবে ভাগ করলে কিন্তু আমরা একটা সাধারণ অনুপাত পেয়ে যাব। দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করছি, এ আর ভাগ এ, তাহলে এ এ কাটা যায়, থাকে হচ্ছে আর। এরপরে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তখন ব্যাপারটা কি হয়েছে? এ আর স্কোয়ার, তৃতীয় পদ এ আর স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে এ আর। এখন এইখানে এ আর এ কাটা গেছে, আর স্কোয়ার এবং আর, আর স্কোয়ার থেকে আর বাদ দিলে থাকে আর, ঠিক আছে। তোমরা এই ভাগটা অনেকেই হয়তো বা জানো, অনেকেই জানো না, আমি একটু বিশ্লেষণ করে দেই। তিন আমাদের এইটা দিয়ে বিশ্লেষণ করি। চতুর্থ পদ ভাগ হচ্ছে তৃতীয় পদ, চতুর্থ পদ ছিল হচ্ছে এ আর কিউব, নিচে তৃতীয় পদ ছিল হচ্ছে এ আর স্কোয়ার। এটা কিভাবে আর আসে সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো মূলত হচ্ছে এরকম হয় ব্যাপারটা, যে আর কিউব মানে হচ্ছে তিনটা আর গুণ আকারে আছে, আর কিউব মানে তিনটা আর গুণ আকারে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর স্কোয়ার মানে হচ্ছে, আর স্কোয়ার মানে হচ্ছে দুইটা আর গুণ আকারে আছে, ঠিক আছে, দুইটা আর গুণ আকারে আছে, কেমন? তো এখন কাটাকাটি করো, এইটার সাথে এটা কাটছো, এটার সাথে এটা কাটছো, এইটার সাথে এটা কাটছো, তাহলে তোমাদের উত্তর মূলত থাকে কি? r/1। আচ্ছা, r/1 মানে কি? r/1 মানে কিন্তু হচ্ছে আর, তাহলে আমাদের সাধারণ অনুপাত কিন্তু আর থাকতেছে। তা দেখো, প্রত্যেক ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত আর। সো এইখান থেকে একটা কনক্লুশনে আমরা আসতে পারি। কনক্লুশনটা কি একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবা। কনক্লুশনটা হচ্ছে এরকম, তোমরা দেখো এখানে এ আর ঠিকঠাকই আছে, শুধুমাত্র উপরের পাওয়ার গুলো বাড়তেছে। এ আর প্রথমে 1 পাওয়ার ছিল আর এর উপর, তারপরে এখানে আর এর উপর 2 পাওয়ার হয়ে গেছে, এখানে আর এর উপর 3টা পাওয়ার হয়ে গেছে, তারপরটাতে কয়টা হবে? বেসিক্যালি চার, 4 পাওয়ার হয়ে যাবে। মানে দেখো, যখন এটা 2 নাম্বার পদ তখন আর এর পাওয়ার 1, যখন এটা 3 নাম্বার পদ তখন আর এর পাওয়ার 2, যখন এটা 4 নাম্বার পদ তখন আর এর পাওয়ার 3। মানে যত নাম্বার পদে যাবা, ঠিক তত এক করে কমবে আর এর পাওয়ার, ঠিক আছে। তার মানে যদি এন তম পদ তোমরা বের করতে চাও, এন তম পদের বেলায় কি হবে? এ আর টু দি পাওয়ার n-1। এন তম পদের ক্ষেত্রে
আর এর পাওয়ার হবে এন এর থেকে এক কম, এই জন্য এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণ পদ বা এনতম পদ বলা হয়ে থাকে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে গুণোত্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ জিনিসটা কি। ওকে, এবার আমরা একটু নিচে আসি। দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। দুইটি সসীম এবং দুইটি অসীম। সসীম জিনিসটা কি? ধরো আমরা একটু একটু আগে গুণোত্তর ধারার দুইটা নিছিলাম, সিরিজ 1/3, এরকম করে সাধারণ অনুপাত 1/9। তো মূলত এরকম করে শেষে গিয়ে একটা ধরো দিয়ে দিলা, যে কোনো একটা তো মান পাবা, যে কোনো একটা মান ধরো এন এন পাইছি, ঠিক আছে, 1/n, মানে এখানে একটা যে কোনো একটা সংখ্যা হইতো। এখন এখানে চিন্তা করে দেখো, এখন এখানে একটা চিন্তা করে দেখো যে এইখানে মাঝখানে ডট ডট শেষে একটা সংখ্যা, মাঝখানে ডট ডট শেষে একটা সংখ্যা, এইটা দ্বারা যে জিনিসটা বোঝাবে সেটা হচ্ছে এটা একটা সসীম সেট, সসীম অনুক্রম, ঠিক আছে। এটা একটা সসীম অনুক্রম, মানে ডট ডট গুলো মাঝখানে থাকলে বোঝা যাবে যে এই অনুক্রমের পদ সংখ্যাগুলো গুণে শেষ করা সম্ভব। আর যদি অসীমের কথা বলি, অসীম হচ্ছে এরকম যদি বলো, 3 করে যদি গুণ করো, 1 3, 3 3 9, 3 9 27, এরপরে এই অনুক্রমটা চলতে থাকবে। আমি শেষের দিকে 3টা ডট দিয়ে দিলাম, শেষের দিকে ডট দ্বারা বোঝাচ্ছে এই অনুক্রমটি চলতে থাকবে, এই অনুক্রম কখনো শেষ হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের গুণোত্তর সসীম এবং অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ। এখানে হচ্ছে আমাদের 1/3 সাধারণ অনুপাত, এখানে 3 হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। কেমন? ওকে, তো এবিসি গুণোত্তর অনুক্রম হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিচের ফাঁকা ঘরগুলো কি হবে? প্রথমটাতে হবে বি বাই এ, তারপরটা হবে সি বাই বি। এটা গুণোত্তর অনুক্রম ভুক্ত, এই জন্য এটা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় ভাগ বা দ্বিতীয় দ্বিতীয় পদ, এইভাবে চলতে থাকবে আর কি। এবার আসো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ এনতম পদ নির্ণয় করতে বলছে। ওকে, যেটা বলতেছিলাম যে পরের পদটিকে আগের পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে সাধারণ অনুপাত বের হয়ে যাবে। তার মানে আমি 18কে 6 দিয়ে ভাগ করব, 18কে 6 দিয়ে ভাগ করব, 54কে 18 দিয়ে ভাগ করব, সেম উত্তর পাবো 3। প্রত্যেক ক্ষেত্রে আমি সেম উত্তর পাবো 3। তার মানে বোঝা গেল এটা সাধারণ অনুপাত হচ্ছে 3। এখন এই 54কে আমি যদি 3 দিয়ে গুণ করি 162 পাবো, এটা তার পরের পদ। এই 162কে 3 দিয়ে গুণ করলে 486 পাবো, 486কে 3 দিয়ে গুণ করলে 1458 পাবো, ঠিক আছে। তো সেম অ্যাজ এইখানে 3x, 9x² কমা 81x³ তো এই মানটার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত বের করব, সেটা হচ্ছে আমাদের 81x³ এইটা ভাগ হচ্ছে দিয়ে দেব 9x², 9x²। আবার এই 9x² কে 3x দিয়ে ভাগ করব, 9x², আমার জায়গা নেই এই জন্য আমি উপরে দেখাই দিচ্ছি, 9x² ভাগ 3x। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই দেখো, 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 পাবো, x² কে x দিয়ে ভাগ করলে x পাবো। এই ক্ষেত্রে দেখো 81কে 9 দিয়ে ভাগ করলে আমি 3 পাবো, x³ কে x² দিয়ে ভাগ করলে আমি x পাবো, তার মানে 3x। প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অনুপাত আমরা পেলাম 3x। তো এই সাধারণ অনুপাত 3x দিয়ে পরের গুলাকে গুণ করলে আমরা আমরা পাবো তার পরের পদগুলো। তো 81x³ কে যদি আমি 3x দিয়ে গুণ করি তাহলে কত হবে? এটা হবে 3 × 1 = 3, 3 × 8 = 24, তার মানে 243 x⁴ হবে, ঠিক আছে। তো এরপরে এই যে 243 x⁴ যেটা পাইছো, এটাকে গুণ করবা হচ্ছে আবার 3x দিয়ে, এটা একটা গুণফল পাবা, এটা পরেরটাতে বসবে, তারপরে এরকম ভাবে চলতে থাকবে। তো 3 নাম্বার অঙ্কটা সেম,
তিন নম্বর অঙ্কটা হচ্ছে 25কে আমি ভাগ দিব, কখনোই কিন্তু প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করা যাবে না, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। অনেকে চিন্তা করতে পারো এখানে তো ছোট বড় সংখ্যার বিষয়টি আছে, ছোট থাক আর বড় থাক আমাদের কোনো যায় আসে না, আমাদের যেটা রুলস সেটা রুলস। তার মানে 25কে আমরা 625 দিয়ে ভাগ করব। যদি তোমরা 25কে 625 দিয়ে ভাগ করো তাহলে কত হয় দেখো। 25 5 25 625 হয়, তার মানে আমাদের ফলাফলটা হচ্ছে 1/5। 1/5 হচ্ছে সাধারণ অনুপাত। এবার আবার আরেকটা দেখো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো, তৃতীয় পদ 5কে আমি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে হচ্ছে 5 একে 5, 5 5 এ 25, তার মানে আমাদের এইখানেও যে সাধারণ অনুপাতটা বেরোলো সেটা হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাধারণ অনুপাত হবে 1/5। তো এর পরের পদগুলো চলতে থাকবে, 5কে যদি 1/5 দিয়ে গুণ দাও 1 পাবা, 1কে 1/5 দিয়ে গুণ দিলে 1/5 পাবা, 1/5 কে 1/5 দিয়ে গুণ দিলে 1/25 পাবা। এরপরে হচ্ছে 1/25 কে 5 দিয়ে গুণ দিলে 1/625 পাবা। ঠিক আছে, এইভাবে মূলত চলতে থাকবে। তো এটা জেনারেল কিছু নিয়ম। এবার আসো জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে, জোড়ায় জোড়ায় কি কাজ করতে বলছে সেটা একটু আমরা দেখি। তো লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম একটা দেওয়া আছে। তো লিলি 1 বছরে বা 52 সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে সেটা বের করতে বলছে। তো প্রথম সপ্তাহে 5 টাকা, পরের সপ্তাহে 10, তারপরের সপ্তাহে 20, তারপরের সপ্তাহে 40, তারপরের সপ্তাহে কত হবে বলো তো দেখি, তারপরের সপ্তাহে কিন্তু হবে 80, মানে দুই করে দ্বিগুণ করে বাড়তেছে। তারপরের সপ্তাহে 160, তারপরের সপ্তাহে 320, এরকম দ্বিগুণ করে বাড়বে। হ্যাঁ, তো এখন 52 নম্বর সপ্তাহ পর্যন্ত তার কত টাকা সঞ্চয় হবে, 52 সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করতে হবে। এখন এইখান থেকে আমরা একটা সূত্র পাইছি যে এন তম পদের মান হচ্ছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে এন তম পদের মান হচ্ছে, এই যে সরি এখানে দেওয়া আছে, এন তম পদের মান হচ্ছে a n = a1 × r⁴ আচ্ছা ধরো এখানে যদি 52তম সপ্তাহ হয়, তো ঝটপটে আমরা এখানে 52 সপ্তাহে এসে কত টাকা সঞ্চয় করেছে সেটা আমরা একটু বের করতে চাই। এটা হচ্ছে 52 সপ্তাহে, 52তম সপ্তাহে কত টাকা জয়েন, মানে এখানে কিন্তু একটু দেখবা, 52তম একটা জিনিস আর 52 আর একটা জিনিস। তো 52তম মানে ওই শুধুমাত্র ওই নির্দিষ্ট একটা সপ্তাহে কত টাকা সঞ্চয়, আর 52 সপ্তাহ মানে টোটাল 52টা সপ্তাহ মিলে কত টাকা। তা আমাদের বলছে 52তম সপ্তাহে আমরা একটু বের করব, তাহলে এটা হবে a 52 সমান সমান এ, এ প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ a1 মানে হচ্ছে 5, 5 আসবে প্রথম পদ a 5। আর এর মান সাধারণ অনুপাত আমরা কত পাইছি, সাধারণ অনুপাত আমরা পাইছি 2, সাধারণ অনুপাত সবসময় আমরা 2 পাইছি দেখো, প্রত্যেকবার 2 2 করে বাড়ছে, দ্বিগুণ করে বাড়ছে। তার মানে সাধারণ অনুপাত আমাদের 2, আর এর মান 2, আর এর মান আমি 2 দিলাম। এরপরে এন এর মান হচ্ছে 52 বিয়োগ 1, তাহলে এখন মানটা হবে এরকম, 5 × 2⁻51। তো এখন আমরা এই ক্যালকুলেশনটা করব, তাহলে 5 × 2 এর পাওয়ার আমরা দিব হচ্ছে 51, 52 বিয়োগ 1 মানে 51, 2 এর পাওয়ার 51 দিয়ে দিলাম। এটা দেখো যে 5 × 2 এর পাওয়ার 51, এখন ইকুয়াল সাইন দেই, দেখো 5 × 2 এর পাওয়ার 51 দিলে আমাদের কি মানটা বেরোইতেছে, আমাদের মানটা বেরোইতেছে, মানে এই যে যে মানটা বেরোইতেছে এটাই কিন্তু আমাদের উত্তর। এত টাকা সে 52তম সপ্তাহে গিয়ে পূরণ করবে, মানে জমা রাখতে হবে। তাই হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, তো ঠিক আছে তোমরা এটা একটু দেখে নিবা, অঙ্কটা এরকম ভাবে আগাবে। তো ইনশাল্লাহ এই 42 নম্বর পেজে আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমরা নেক্সট লেকচারে দেখবো। হ্যাঁ, এটা অনেক সহজ আছে। ইনশাল্লাহ আজকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।